গতকালকে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল ড্র করছে। এই ড্র নিয়ে যত বেশি কথা হচ্ছে তার চেয়ে বেশি কথা হচ্ছে রোনালদোর নিষ্প্রভতা নিয়ে। এমনকি পত্রিকাগুলো এরকম নিউজ করতেছে যে নিখোঁজ রোনালদো। সব জায়গায়, সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে লোকাল মিডিয়া, ফেসবুক, সব জায়গায় এইটাই আলোচনা যে রোনালদো কই হারালো। রোনালদো সারা ম্যাচে কয়টা বল টাচ করছে গুনে গুনে লোকেরা বলতেছে যে তার চেয়ে বেশি ডিয়েগো কস্তা বল টাচ করছে, মানে ওদের গোলকিপার। রোনালদো একটাও গোল অ্যাটেম্প করতে পারে নাই, গোলে কোনো শট নিতে পারে নাই, এবং রোনালদো কার্যত বলও পায় নাই। তাহলে ক্রাইসিসটা কোথায়? এই ক্রাইসিসটা তো আজকের ক্রাইসিস না। দেখেন, ওই তার ইউরোজয় মাথায় রেখেও বলা যায় এইটা রোনালদোর চিরকালের পর্তুগালের সঙ্গে ক্রাইসিস। আগে এত বেশি চোখে পড়তো না, কারণ আগে তো রোনালদোর বয়স কম ছিল, সে প্রেস করে নিজে বল উইন করে দু একটা ম্যাজিক মোমেন্ট করে ব্যাপারটা চেপে দিত, যে না চোখে পড়তো না। দুটো গোল করছে, হ্যাটট্রিক করছে, ওকে, এ নিয়ে আর কে কথা বলে যে রোনালদো আসলে কতটা টিমের মেম্বার ছিল ওখানে। এই ব্যাপারগুলো যত সময় যাচ্ছে, যত বয়স বাড়তেছে, তার ওই উইনিং ক্যাপাবিলিটি কমতেছে, নিজের বল উইনিং ক্যাপাবিলিটি, নিজের ম্যাজিক করার ক্যাপাবিলিটি যত কমতেছে তত বেশি আলোচনায় আসতেছে। আমরা আজকে একটু নৈর্ব্যক্তিকভাবে দেখার চেষ্টা করব যে রোনালদো ভার্সাস পর্তুগাল, এটা তো রোনালদো ভার্সাস পর্তুগাল হওয়ার কথা না, রোনালদো এবং পর্তুগাল হওয়ার কথা। কিন্তু রোনালদো ভার্সাস পর্তুগাল, এই প্রবলেমটা কোথায়? পর্তুগালের সমস্যা কি রোনালদো, নাকি রোনালদোর সমস্যা পর্তুগাল? কেন এটা কখনোই ম্যাচ করে না, এই জিনিসটা একটু আলোচনা করব। দেখেন, এই পুরো আলোচনাটা শোনার সময়ে একটা জিনিস আগে থেকে মাথায় রেখে নিতে হবে যে রোনালদো আসলেই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, সর্বকালের অন্যতম সেরা, সর্বকালের সেরা স্কোরার। এ ব্যাপারে কোনো দ্বিধা রেখে, তার সক্ষমতার উপর কোনো রকম সন্দেহ রেখে এই আলোচনা শুনলে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন না, বা বিষয়টা আপনার কাছে হালকা মনে হবে। রোনালদো গ্রেট, এই গ্রেট রোনালদোকে কেন পর্তুগাল পায় না, বা গ্রেট রোনালদো কেন পর্তুগালকে পায় না, আমরা এই আলোচনাটা করব। এখন সমস্যাটা ওই যেটা বললাম শুরুতেই, যে এখন বেশি চোখে লাগে কেন? রোনালদোর তো বয়সটা 41 হয়ে গেছে। এই যে গ্রেটনেস সব কিছু তো একসময় এসে সময়ের কাছে দুর্বল হয়ে আসে। আপনি যত যাই বলেন, ওই 2012-15 যে মেসি, তাকে কি এখন আমরা পাই? সে কি ওই রকম গেতাফের বিপক্ষে যে সলো রান বা ওই যে একক পারফরমেন্স দিয়ে পুরো 90 মিনিট মাথায় রাখা, সেটা এখন আর করতে পারবে? পারবে না। এখন মেসি নিজেকে নতুন রোলে মানায় নিছে, নতুন করে টিমের একজন হয়ে উঠছে, এবং সেখানেও সে বেস্ট। এই যে রোনালদোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। বয়স কামড় দিছে, বয়স কামড় দেওয়ার ফলে সেই উইঙ্গার রোনালদো নাই, কিংবা পরবর্তী ভার্সনের রোনালদো, যে স্ট্রাইকার রোনালদো কিন্তু নিজে নিজে বল উইন করার জন্য পাশবিক পরিশ্রম করতে পারত, নিজে যে জায়গায় বল নিয়ে ডিফেন্ডার যাওয়ার চেষ্টা করতো প্রতিপক্ষের, ওখান থেকে বল কেড়ে নিয়ে প্রয়োজনে গোল করত। এই সময়গুলো তো চলে গেছে। এখন রোনালদো কালের যে থাবা, সেই থাবায় আসলে রোনালদো প্রায় পোচার টাইপের একটা স্ট্রাইকারে পরিণত হয়েছে। আজ গতকালকের ম্যাচটা যদি খেয়াল করেন, সে বক্স থেকে খুব একটা বেরোই নাই। দু একবার বেরোলেও মানে মার্জিনালি বক্স হাত দিয়ে ছুঁতে পারে এরকম দূরত্বেই সে হাঁটাহাঁটি করছে, বক্সেই ওয়েট করছে কখন তাকে কেউ ফিট করায়। এখন মুশকিল হচ্ছে ফিট করায় না কেন। এই জায়গাটাই হচ্ছে পর্তুগালের সঙ্গে রোনালদোর ঐতিহাসিক যে দার্শনিক ডিফারেন্স। এটা আরে এই যে ব্যক্তিগত বিরোধ বলে আপনার ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। রোনালদো এক রকমের খেলোয়াড়, এক রকমের চাহিদা তার, পর্তুগাল আর এক রকমের দল। এই জায়গায় তার পার্সোনাল কমপ্লেক্স একটা বিরাট ভূমিকা রাখছে, সেটা পরের দিকে বলতেছি। কিন্তু রোনালদোর খেলার স্টাইল বা রোনালদোর চাহিদা, এখন বয়স বাড়ছে, এটা আরও বাড়ছে, যে সেটা হচ্ছে সে একটা টিমে ডেমি গড হিসাবে থাকবে। যেমনটা ম্যারাডোনা ছিলেন, যেমনটা মেসি থাকে, যেমনটা এখনও মাঠে নামলে নেইমার থাকে, বা পেলে খানিকটা ছিলেন। পেলের টিমে পেলে অবশ্য ডেমিগড ছিলেন না, কারণ পেলের আশেপাশে ভাভা, গারিঞ্চা অনেকে ছিলেন। ওকে, তারপরেও পেলে ওই টিমে ডেমিগডই ছিলেন। মানে লাতিনরা যেমন করে, লাতিনদের টিমে আপনি যেমনই হোক একটা ডেমিগড থাকে, ওই ডেমিগডটাকে কেন্দ্র করে পুরো দল খেলে। এখন রোনালদোর যত বয়স বাড়তেছে, বা শুরু থেকেই তার অবসেশন হচ্ছে সে ওই ডেমিগড হবে। ক্লাব পর্যায়ে সবসময় সে এই সুবিধাটা পাইছে। জুভেন্টাসে খেলুক,
রিয়াল মাদ্রিদে খেলুক, ম্যানচেস্টারে খেলুক, সবসময় কোচ তাকে কেন্দ্র করে টিম করছেন। করাতে কি হচ্ছে, তার দলে সুপারস্টার রয়েছে, কিন্তু সবাই রোনালদোকে খুঁজছে। বল পায়ে আসলে ফার্স্ট অপশন রোনালদো, যদি না হয় তখন বেল, তখন বেনজেমা, নানা রকম অপশন আছে, কিন্তু আগে রোনালদো। কিন্তু পর্তুগালের ফুটবলের সঙ্গে জীবনেও জীবনেও এই যে ডেমিগড স্টাইল বা একজনকে কেন্দ্র করে খেলা, এটা কোনোদিন নাই। ওরা হচ্ছে ইউরোপের যে ঐতিহাসিক ফুটবল, ঐতিহ্যবাহী ফুটবল, সেটার চিরকালের ধারক। যে আমরা আসলে টিমে স্টার থাকবে, সবাই পরস্পরের রেসপেক্ট করব, কিন্তু আমরা সিস্টেমের জন্য খেলবো, আমরা কোনো ব্যক্তির জন্য খেলবো না, আমরা টিমের জন্য খেলবো। এখন তুমি হয়তো বল পাইলে পার্সোনাল কারিশমা তোমার বেশি, তোমারে বল দিলে ওই যে এক্স জির একটু চান্স বাড়ে, না আমি ওইটা দেখবো না। আমি দেখবো তোমার চেয়ে বেটার পজিশনে কে আছে, বেটার স্পেসে কে আছে, আমি তারে বল দেবো। আমি রোনালদো চিনি না, যখন আমার পায়ে বল তখন আমি রোনালদো চিনি না। এটা ওদের সিস্টেম, এটা ব্যক্তিগত শত্রুতা টত্রুতা ভেবে লাভ নাই। ফলে রোনালদো ইনফ্যাক্ট ওই যে আবার বলি, ওই ইউরো মাথায় রেখেই বলতেছি, কখনোই কখনোই পর্তুগালে ওই ডেমিগডটা হতে পারে নাই, যে কারণে সে কখনো পর্তুগালের ওই হয়ে শিরোপা জেতা, বড় কিছু করা, এগুলো করে উঠতে পারে নাই। যে শিরোপাগুলো জিতছে সেগুলো আসলে টিম প্লে থেকেই আসছে। রোনালদো সেখানে পার্ট হয়েছে, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে রোনালদো অ্যাবসেন্ট থাকছে ইউরোতে। ফলে আসলে আমাদের বোঝারও উপায় নাই যে রোনালদো এই ফাইনালটা পুরাটা খেলতে পারলে কি সে আসলেই ডেমিগড হিসাবে ওই ট্রিটমেন্ট পেত কিনা। এখন এখানে একটা বড় ব্যাপার হচ্ছে কি, যে রোনালদো কি এই সিস্টেমটা ভাঙতে পারতেন? রোনালদো চাইলে কি অ্যাটলিস্ট ফিগোরা যখন চলে গেল, যখন থেকে সে প্রধান হয়ে গেল পর্তুগালের, সেটাও তো আজকের ব্যাপার না। রোনালদো অনেক কাল ধরে পর্তুগালের টপ স্টার, অনেক কাল ধরে পর্তুগালের সেরা তারকা ফিগোরা যাওয়ার পর থেকেই। এই সময়কালে সে কি এই নিজের ওই জায়গাটা করে নিতে পারতো? পারতো, পারতো। এটা তো মানুষ, এন্ড অফ দি ডে ওরা ব্রুনো ইউরোপিয়ান, বার্নান্দো ইউরোপিয়ান, নেভেস বা ক্যান্সেলো, যার কথা বলেন, ওরা পর্তুগিজ, ওরা ইউরোপিয়ান, ওদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, একটা স্টাইল আছে, সব কিছুর পরে ওরা হচ্ছে মানুষ। এটা হচ্ছে সত্যি। ওরা তো ইউরোপে যখন ক্লাবে খেলে, ওরা তো ওয়ান ম্যান সেন্ট্রিক টিমেও খেলে, তখন তো ওটা মেনে নেয়। মেনে নেয় কারণ দুটো, কোচের ওই দাপট থাকে, ২ নাম্বার হচ্ছে ওই ব্যক্তির ওই গ্রহণযোগ্যতা বা নিজের গ্রহণযোগ্য করে তোলা। এই জায়গাটা হচ্ছে রোনালদো পারল না। রোনালদো যে জায়গাটা ব্যর্থ হলো, খেলোয়াড় হিসাবে সে জীবনেও ব্যর্থ হয় নাই। খেলোয়াড় হিসাবে তার দক্ষতা, যোগ্যতা, গ্রেটনেস এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগই নাই। রোনালদো যেটা পারেন নাই, সেটা হচ্ছে পর্তুগিজ খেলোয়াড়দের কাছে, ব্রুনো ফার্নান্দেসদের কাছে নিজের ডেমিগড বানানো। এখন ডেমিগড কিভাবে বানাবেন? রোনালদো তো উঠতে বসতে বলেন যে আমি ডেমিগড না, আমি গড, আমি জিওটি গোট, আমি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, জিওএটি। তাহলে রোনালদো তো ডেমিগড হওয়ার কোনো বাধা নাই, মুখে তো সে বারবার বলতেছে যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। না, ওটাই আসলে সমস্যা। আপনি একটা জিনিস দেখেন, এই যে মেসি হ্যাট্রিক করলো, হ্যাট্রিক করে মেসি ক্লোসাকে স্পর্শ করলো, রোনালদো নাজারিওকে ছাড়ালো, ফেনোমেনন রোনালদোকে ছাড়ানোর পরে সে যে রিয়াকশন দিল, সে বলল যে ক্লোসার মতো গ্রেটের সঙ্গে আমার যে কম্পেয়ার করা হচ্ছে, এটা আমার জন্য একটা বড় পাওয়া। এইটাই তো ভাই বিরাট একটা স্টেটমেন্ট। ক্লোসা মানে ফুটবল গ্রেটনেসের বিচারে মেসি রোনালদোরা যে লিগে, ক্লোসা তো সে লিগের লোক না। খুব পছন্দ করি আমি তাকে খেলোয়াড় হিসাবে, কিন্তু ওই লিগের লোক না। তারপরে সে বলতেছে ক্লোসার মতো গ্রেটের পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এতে আমি খুশি। পরের লাইনে সে একটু বিরক্তিকর একটা প্রতিক্রিয়া দিছে, যে দেখেন আমি ছোটবেলা থেকে জেনে আসছি, এখনো বিশ্বাস করি যে রোনালদো নাজারিও সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। এখন সে তো ১ নম্বরে নাই এই তালিকায়। তাহলে এই তালিকার ১ নম্বরে ওঠাটা কোনো অর্থ বহন করে? এটা তো একটা পরিসংখ্যান মাত্র। আমি আছি না কে আছে এটাতে কিছু যায় আসে না। যেহেতু রোনালদো নাজারিওই নাই, তাইলে এটার কোনো অর্থ নাই। বোঝেন অবস্থা। মানে সে বলতেছে রোনালদো নাজারিও, মানে তাকে তো রোনালদো নাজারিওই আবার ঐদিন বলতেছে যে তর্ক করা শেষ করেন এখন। এখন সারা পৃথিবী একমত হন যে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু না, লিওনেল মেসি বলতেছে রোনালদো নাজারিও যে তালিকার ১ নম্বরে থাকে না, ওই তালিকা তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। মানে ডিফারেন্সটা বোঝেন। এইভাবে হচ্ছে আপনি আসলে নিজেকে ডেমিগড বানান। এই যে অপোজিট অবস্থান, একটা হচ্ছে আমি আমাকে ঘোষণা করলাম। এতে আপনার টিমমেটরা আপনার সুপিরিয়রিটি কমপ্লেক্সটা দেখে। এতে আপনার টিমমেটরা আপনার সঙ্গে ডিটাচড ফিল করে।
আর যখন আপনি নিজে নিজেকে বলেন যে না আমি সাধারণ একজন, আমার টিমে অনেকগুলো গ্রেট খেলোয়াড় আছে, তখন তারা আপনার কোনো কমপ্লেক্স দেখে না। তখন তারা ভাববে যে আপনি তো ডাউন টু দ্য আর্থ, আপনার এই গ্রেড বানানোর দায়িত্ব আমার। সুপ্রিয়রিটি কমপ্লেক্স আশেপাশের লোকজনকে কখনো সন্তুষ্ট করে না। সেই সুপ্রিয়রিটি যে ডায়লগগুলো, যে ঘোষণাগুলো, সেগুলো যদি সত্যি হয় তাও না। রোনাল্ডো যে কথাগুলো বলেন সবগুলো সত্যি না, কিছু খুবই হাস্যকর, কিছু খুবই সত্যি, খুবই সত্যি। নিজের সম্পর্কে যে স্টেটমেন্টগুলো প্রায়ই দেন। এখন এই স্টেটমেন্টগুলো যদি সব সত্যি হয় তাও আপনার আশেপাশের লোক এগুলো হজম করতে পারে না। এখন আমি অত্যন্ত দুর্বল মানুষ। কিন্তু আমার পরিবারের মধ্যে তো আমি সবচেয়ে ভালো ইউটিউবার। কারণ আমার পরিবারে না আমার পরিবারে আরও ১-২ জন ইউটিউবিং করে, ফলে আমি সবচেয়ে ভালো ইউটিউবার এটাও বলতে পারি না। কোনো একটা কাজে অবশ্য আমি বলতে পারি না যে আমি বেস্ট। মানে ধরেন আমি যাদের সঙ্গে চা খাই, তাদের মধ্যে আমি সেরা ইউটিউবার। কারণ আর কেউ ওই চা'র দোকানে ইউটিউবিং করে না। তারপরেও আমি যদি ওখানে গিয়ে বলি যে আমি সেরা ইউটিউবার, ওরা আর কাল থেকে আমার চা'র দোকানে ওভাবে অ্যাকসেপ্ট করবে না। ওরা বুঝবে যে দাদা কি একটা বাবা শুরু করছেন নিজেরে। বাদ দে, দাদার জন্য ৪ অর্ডার সাইদে দেওয়ার দরকার নেই। দাদা বললে খাইলো, না খাইলে না খাইলো, অশ্রদ্ধাও করতেছি না, আসলে বলবো বসেন, অমুক-তমুক এইটুকুই। কিন্তু আমি ওদের কাছ থেকে ওই ভালোবাসাটা আর পাবো না। ওরা আমাকে ডিসট্যান্স, দূরের এক মানুষ ভাবা শুরু করবে। ভয় পাবে, কিন্তু শ্রদ্ধা করবে না। এখন এই যে দূরত্ব, এই দূরত্বটা কি বিপাক তৈরি করে দেখেন। কালকের ম্যাচটা দিয়েই আপনি স্রেফ বোঝেন। কালকের ম্যাচটাতে রোনালদো কি কোনো অ্যাটেম্প্ট করতে পারত না? যদি তাকে দিয়ে অ্যাটেম্প্ট করানো হতো? আপনি জাস্ট আগের ম্যাচটাতে আর্জেন্টিনার অবস্থা দেখেন। আর্জেন্টিনার ৭ টা গোল অ্যাটেম্প্ট ছিল। ৫ টাই মেসি করছে। সবগুলো কি মেসিই একমাত্র অপশন ছিল? মেসিকেই বল দেওয়া লাগতো ওখানে? হ্যাঁ, এটার দুটো কারণ আছে। একটা তো টেকনিক্যাল কারণ, যে মেসি হচ্ছে বেস্ট অপশন। মেসিকে আপনি বল দেন, গোলের চান্স অনেক বেশি হয়ে যায়। এক্সিটা গোলে কনভার্ট হয় অনেক বেশি। এটা আছে। এছাড়া ওদের একটা আস্থা, ওদের একটা পরম বিশ্বাস যে বল যে যেভাবে পারো মেসিকে দাও। মেসিকে বল দিলে কিছু একটা হবে। তার পায়ে ম্যাজিক আছে। এই যে আস্থাটা, এই আস্থাটা আস্তে, আস্তে অর্জন করতে হয়। এই আস্থাটা কেড়ে নিতে হয়। সেটা কখনোই সুপিরিয়রিটি দেখায় হয় না। সেটা নিজেকে ওদের কাতারে নামাতে পারলে পাওয়া যায়। তখন তারা খোঁজে, আরে শালা এই লোকটা কত বড় গ্রেট। ওরা তখন রেকর্ড নিয়ে আলাপ করবে। কিন্তু আপনি যদি ঘোষণা দিয়ে ফেলেন যে আমার গ্রেটনেস এই, তখন আশেপাশের লোক ওইটা নিয়ে তর্ক করা শুরু করবে। তারা বরং চেষ্টা করবে ডাউন প্লে করার। আমি সবসময় একটা কথা বলতাম যে এই যে সৈয়দ মুজতবা আলী সম্পর্কে রবীন্দ্রনাথ সুপারিশপত্রে লিখছিলেন যে মুজতবা বাংলা জানে। এটাতে কাবুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইন্টারভিউ না নিয়ে চাকরি দিয়ে দিছিল। কিন্তু রবীন্দ্রনাথ যদি একটা বিরাট ফর্দ লিখতেন, আজকাল আমরা যেরকম ওই যে সুপারিশপত্র টিচারদের কাছে আশা করি যে মুজতবা আলী আমার দেখা মতে বাংলা সাহিত্যের অন্যতম সেরা একজন বিশেষজ্ঞ, আসলেই সে যা সে একজন বহু ভাষাবিদ, তার মতো বাংলা সাহিত্য নিয়ে বোঝাপড়ার লোক এই পৃথিবীতে খুব কম আছে। এগুলো রবীন্দ্রনাথ লিখলে অতিকথন বলে ধরে নিয়ে কাবুল বিশ্ববিদ্যালয়ে এই সুপারিশপত্র খুব একটা গুরুত্ব দিত না। ভাবতো যে এটা মুজতবা আলী নিজে লিখে রবীন্দ্রনাথকে দিয়ে সই করায় নিয়ে আসছে। শান্তিনিকেতনের রেস্টুরেন্ট, ওটা খুব কঠিন কিছু না, নিজে লিখে সই করায় আনা। কিন্তু ওই যে মুজতবা বাংলা জানে, একটা সাধারণ কথা, এই কথাটাকে কাবুল বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে যে আরে বাপরে বাপ, রবীন্দ্রনাথের কাছে মনে হয়েছে এই লোকটা আসলেই বাংলা জানে, তাহলে এটা বড় ব্যাপার। এই যে সাধারণ করে অসাধারণত্ব অর্জন করা, এই জিনিসটা হচ্ছে বিরাট ব্যাপার। এই জিনিসটা ক্রিস্টিয়ানো রোনালদো কখনো ফিল করেন নাই। এখন সেটা তার জন্য জরুরি না। আমি বলি না যে কাউকে তার নিজের নেচার ভাঙতে হবে। কিন্তু এটাতে একটা পর্তুগাল ভার্সেস রোনালদো একটা ডিলেমা তৈরি হয়ে গেছে। এখন পর্তুগালে একগাদা দুর্দান্ত মিডফিল্ডার আছে। পর্তুগালে অ্যাটাক তৈরি করার প্রচুর লোক আছে। কিন্তু তারা অপশন হিসাবে বক্সে দেখতেছে শুধু ওই রোনালদোকে। রোনালদোকে তারা বল দেওয়ার ট্রাস্ট অর্জন করতে পারতেছে না, ওই শ্রদ্ধাটা পাচ্ছে না। ইভেন টেকনিক্যালিও পারফেক্ট মনে করতেছে না। আপনি দেখবেন ফার্স্ট হাফেই অন্তত ৩ বার বার্নার্ডো সিলভা ২ বার আর ব্রুনো ১ বার বল পাইছে। বল একদম মানে শুধু ফাইনাল পাসটা দিলে বা অ্যাসিস্টটা করলে গোল হয়। কিন্তু কারে অ্যাসিস্ট করবে? রোনালদো ৩ বারই অফসাইডে দাঁড়ানো। রোনালদো এখন যে ওই যে ওরা বারবার রোনালদোরে অফসাইড করার জন্য একটা লাইন মেইনটেইন করতেছে। রোনালদো বারবার সেই লাইনের পেছনে পড়ে যাচ্ছে। বারবার।
রোনালদো যে একটু উঠে এসে ওখানে কোঅপারেট করবে, ওই স্পেস অত বেশি পাওয়ার নেশায় অফসাইডের বাইরে চলে না গিয়ে সে নিজে স্পেস ক্রিয়েট করবে একটা ফলস রান দিয়ে, সেগুলো কোনো বালাই নেই। ফলে ওরা দেখতেছে যে কই আমাদের সিস্টেম তো বলে যে আমরা ওই রকম ঝুঁকিপূর্ণ লোককে বল দিব না, যে অফসাইড ট্র্যাপে পড়তে যাচ্ছে এরকম ঝুঁকিপূর্ণ লোককে বল দিব না। তখন ওরা কি করে, একটা অসম্ভব অপশনে বল পাঠায় দেয়, যেখান থেকে গোলও হয় না। মানে পর্তুগালও সাফার করতেছে, রোনালদো সাফার করতেছে। রোনালদো যদি সত্যি সত্যি কালকে 7টা অ্যাটেম্প নিত, তাহলে কি হতো, হ্যাট্রিক না হোক একটা গোল তো বেরোতো। ওই যোগ্যতা নিয়ে তো তার নিশ্চয়ই আমাদের দুনিয়ায় কারো সন্দেহ নাই। যে লোক যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে শুয়ে বসে হাফ ভলি করে বাইসাইকেল কি করে যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, তার চেয়ে ভালো গোল করার ব্যাপারটা তো এই দুনিয়ায় কেউ শেখে নাই। সেটা মেসি বলেন যেই বলেন, এটা তো মানতে হবে। তাহলে সে কেন 7টা অ্যাটেম্প করার সুযোগ পাবে না? এই পায় না হচ্ছে শুধু সাইকোলজিক্যাল ক্রাইসিসের কারণে। অবশ্যই বয়সের সঙ্গে সঙ্গে এই জিনিসটা বেশি ধরা পড়তেছে, কারণ হচ্ছে আগে সে অ্যাটেম্পটা নিজে নিজে তৈরি করে নিতে পারত। আগে কেউ কোঅপারেট করুক বা না করুক, সে নিজে বল উইন করত। সে একটা সলো রান দিয়ে বলটা কেড়ে নিয়ে নিজে একটা দুর্দান্ত পজিশন নিয়ে ওখান থেকে শট করতো। আর রোনালদোর একটা ব্যাপার আছে, গাদা গাদা শট করতো। ওর গোলের তুলনায় অ্যাটেম্প্ট সবসময় এত বেশি থাকে যে ওর গোল হয়ে যায়। ও সেই জিনিসটা এখন আর হচ্ছে না। ভাই আমি তো বল তৈরি করতে পারতেছি না, বল কাটতেই পারতেছি না, তাহলে আমি শর্ট করবো কোথায়? এটা পর্তুগালের জন্য বিশাল একটা ডিলেমা হয়েছে। এখন পর্তুগিজ কোচ এই যে বেনিতেজ, ওনাকে একটা কঠোর কল নিতে হবে এই বিশ্বকাপের মধ্যেই। উনি কি সান্তোস সাহেবের মতো আগের বার যে কোচ ছিলেন, রোনালদোকে বসায় দেবেন, রোনালদোকে বেঞ্চ করবেন? এখন রোনালদোকে বেঞ্চ করাটা আপনার মনে হতে পারে আপাতত সেরা সমাধান, যে আমার এইরকম মিড, এরকম অ্যাটাকার, এর সামনে যদি আমার একটা স্ট্রাইকার মাঝারি মানেরও থাকে, তাহলে তো আমি অনায়াসে, যেটা সবাই বলতেছে যে আমি শিরোপার অন্যতম দাবিদার, সেটা করতে পারি। সমস্যাটা তো হচ্ছে ওই কানেক্টিভিটি। ওখানে আমি কোনো পাচ্ছি না। বক্সের কানেকশন তৈরি হচ্ছে না। খেলোয়াড় বক্সে যে থাকতেছে সে নিজে বলটা উইনের কোনো চেষ্টা করতেছে না, পজিশন ক্রিয়েট করতেছে না, স্পেস ক্রিয়েট করতেছে না। তাহলে তারে বসায় দেই। না, এখানে আবার রোনালদোর উপস্থিতি কোচকে বিরাট একটা সুবিধা দেয়। যে রোনালদো থাকলেই প্রতিপক্ষ মার্কিং করার জন্য, তারে চোখে রাখার জন্য দুটো সিবি দেখা যায় যে একটা করে চোখ রোনালদো দিয়ে রাখছে। এই স্পেসটা তখন হচ্ছে অন্যরা কাজে লাগাইতে পারে। সেক্ষেত্রে তাকে সিস্টেম ভাঙতে হবে। এই কোচকে যে সিস্টেমে খেলতেছে, এই সিস্টেমে খেললে তো রেজাল্ট আসবে না। এখন রোনালদো আপনাকে অন্যের স্পেস তৈরি করার সুযোগ করে দিলে, সেই অন্য স্পেসটা খেলবে কে? নিশ্চয়ই সেখানে অন্য কাউকে ইউজ করতে হবে। রোনালদোও থাকবে, সেও থাকবে। মানে রোনালদোকে এই যে কোচ যেভাবে ওয়ান অ্যান্ড অনলি করে এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ করে সে তার চিন্তায় ডেমিগড বানায় পর্তুগালের মাঠে রাখতে চাচ্ছে, এটা রাখলে রেজাল্ট আসবে না। রোনালদোর যে ক্লিনিক্যাল ফিনিশিংয়ের ক্ষমতা এই বয়সেও, সেটার সুবিধা আপনাকে নিতে হবে। রোনালদোর মাঠে উপস্থিতির যে মাজেজা, সেই সুবিধাও আপনাকে নিতে হবে। আবার সিস্টেমকেও একটু ভাঙতে হবে, যেখান থেকে সিস্টেমের সর্বোচ্চ সুবিধাটাও আপনি পান। আমি জানি উনি বড় কোচ, উনি নিশ্চয়ই এগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু এই ব্যাপারগুলো নিউট্রালাইজ না করতে পারলে এই পর্তুগালের ফ্লপ শো আমরা আরও একটা বিশ্বকাপে দেখতে থাকবো। পোটেনশিয়াল অনুযায়ী যেতে পারবে না। দেখেন পর্তুগাল এখন পর্যন্ত একবার সেমিফাইনাল খেলছে, যেটা পর্তুগিজ বর্তমান টিমের তুলনায় অনেক দুর্বল টিম। ওই ফিগোদের টিম, ওটারে পর্তুগালের সোনালী প্রজন্ম বলা হয়, সেটা একটা গালভরা কথা। অবশ্যই ফিগো আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। কিন্তু তার মানে এই না ওটা আসলেই সোনালী টিম ছিল। এই যে টিমটা, এটা পর্তুগালের ইতিহাসের সেরা টিম। ইউসোবিও এরকম টিম পান নাই, ফিগোও এরকম টিম পান নাই। ফলে এই টিম বা 2022-এর টিমও বা 2018-র টিমও অনেক বেটার টিম। কিন্তু এই টিমগুলো রেজাল্ট পাচ্ছে না, শুধুমাত্র তাদের এই সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না। দেখেন আলোচনাটা যদি এই শুধু রোনালদো ভার্সেস আদার করে রাখি, তাহলে মনে হয় রোনালদোরে বারবার দোষী করতেছে। পর্তুগিজ খেলোয়াড়দের ভেতরেও পারস্পরিক, আপনি ব্রুনো আর কতবার, বার্নান্দোরে কতবার নিজেদের ভিতরে কোঅপারেশন করতে দেখেন। নেভেসরে আপনি কতবার দেখেন যে ব্রুনোরে ঠিকমতো বল দিচ্ছে। ব্রুনো দেখা যায় নেভেসরে একটা পাস দিচ্ছে, নেভেস ওইটার আর ফিরতি কোনো অ্যাকশন করতেছে না। নেভেস ওইটা নিয়ে সরাসরি দৌড়ায় গিয়ে নিজে একটা ফলস শট নিচ্ছে।
মানে এদের যে মানে ইউরোপিয়ান টিম ওয়ার্ক সেটাও তো করে না তারা। ফলে এই জিনিসগুলো ঠিক না করলে পর্তুগালের এই সোনালী প্রজন্ম অত্যন্ত হতাশা নিয়ে শেষ হবে। আমি কখনোই আশা করি না যে পর্তুগাল আর্জেন্টিনার চেয়ে ভালো একটা রেজাল্ট করে বিশ্বকাপ থেকে বেরোয় যাক, এটা কখনোই আশা করি না। কিন্তু এটাও কোনো দুঃস্বপ্নেও আশা করি না যে পর্তুগাল তার এই পৃথিবীর কোনো দল ধরেন হাঙ্গেরি কিছু জিততে পারে নাই, ক্রোয়েফের নেদারল্যান্ডস কিছু জিততে পারে নাই, এটা ওই সমকালে বসে হাঙ্গেরি বিরোধী বা নেদারল্যান্ডস বিরোধীদের নিশ্চয়ই মজা দিছে। কিন্তু আজকে ওই লোকগুলোই নিশ্চয়ই বুক চাপড়ায় যে আরে ক্রোয়েফের হাতে ওয়ার্ল্ড কাপ নাই, আরে ওই হাঙ্গেরির হাতে ওয়ার্ল্ড কাপ নাই। এই জিনিসগুলো যাতে না ঘটে, ইভেন ব্রাজিলের সক্রেটিসের হাতে ওয়ার্ল্ড কাপ নাই, এই জিনিসগুলো ইতিহাসে কালো দাগ ফেলে যায়। এই রোনালদোর এই ব্রাজিল বা ব্রুনো ফার্নান্দেসদের ব্রাজিল, এই জিনিসটার থাকা উচিত, এই একটা তাদের প্রাপ্য থাকা উচিত। সেই প্রাপ্যটা তারা পাইলে খুশিই হব আমরা সবাই। হোপফুলি পর্তুগালের কোচ এই প্রবলেমটা সলভ করে ফেলবেন, সলভ করে একটু পর্তুগালরে আরও মোর ফাংশনাল হিসাবে দেখাবেন। সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।